সুপ্রিয় দর্শক বৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনি এই চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখছেন। শেয়ার, সাবস্ক্রাইব, লাইক এবং সর্বোপরি আপনার মূল্যবান মতামত প্রদান করছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের একটি স্ট্যান্ডার্ড, যেটাকে বলে আমরা IAS 16 প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, সংক্ষেপে বলা হয় PPE। এই আইএসটি ট্রেডিং কোম্পানি, ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা সার্ভিসিং কোম্পানি যে কোনো প্রতিষ্ঠানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটি ছোট হোক বড় হোক, সকল প্রতিষ্ঠানেই IAS 16 এর প্রভাব দেখি, যেটাকে আমরা বলি ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট বা ফিক্সড অ্যাসেট আমরা কিভাবে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট দিয়ে থাকি। আজকে আমরা এই বিষয়ে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। তার পূর্বে আপনি যদি নতুন ভিউয়ার হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও রিলিজ হলে আপনি নোটিফিকেশন পান। শেয়ার করুন আপনার প্রিয়জন বা বন্ধুর সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর হ্যাঁ, সর্বোপরি আপনার মতামত প্রদান করবেন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 16 প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। Welcome to ABC Learning Dhaka. সুপ্রিয় দর্শক বৃন্দ, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের আইএস আলোচনা। আজকের আইএসটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। IAS 16 প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, যেটি আমরা বলতে পারি ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট। এটি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ ছোট বড় সকল প্রতিষ্ঠানে আমাদের কিছু না কিছু সম্পত্তি থাকে, আর এই সম্পত্তির ট্রিটমেন্ট আমরা কিভাবে দিয়ে থাকি সেই বিষয়টি আজকে আমরা এখানে দেখব। আর এখানে ইনিশিয়াল কিছু কথাবার্তা আমরা এখানে দেখে নিই, ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেট। আর এখানে আমরা যে বিষয়গুলো কভার করব সেটা হলো যে প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কি, কোনো সম্পত্তি কেনার পরে আমরা কিভাবে সেটাকে বইতে লিপিবদ্ধ করি, সেটাকে বলা হয় রেকগনিশন অফ PPE। সেটার দুই ধরনের রেকগনিশন হয়। ইনিশিয়াল মেজারমেন্ট, অর্থাৎ সম্পত্তি ক্রয় করার সময় যে সকল খরচগুলো আমরা অন্তর্ভুক্ত করি সেটাকে বলা হয় ইনিশিয়াল মেজারমেন্ট অফ PPE। এবং পরবর্তীতে আমরা যখন এটাকে আবার ভ্যালুয়েশন করতে যাব সেটাকে বলা হয় সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। এটার আবার দুইটা মডেল আছে, একটা হলো কস্ট মডেল আর একটা হলো রিভ্যালুয়েশন মডেল। কস্ট মডেলের আরেকটি নাম আমরা বলতে পারি বেঞ্চমার্ক ট্রিটমেন্ট, আর রিভ্যালুয়েশন মডেলকে আমরা বলতে পারি অল্টারনেটিভ ট্রিটমেন্ট। এরপর রয়েছে ক্যারিং ভ্যালু অর ক্যারিং অ্যামাউন্ট, আমরা কীভাবে ক্যালকুলেশন করব, এবং ট্যাঞ্জিবল নন কারেন্ট অ্যাসেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা হলো ডেপ্রিসিয়েশন। এবং ফাইনালি কখনো যদি আমরা সম্পত্তি বিক্রি করে দিতে চাই বা ডিরেকগনাইজ করতে চাই, সেখানে আমরা কীভাবে ট্রিটমেন্ট দেখাবো সেটাকে বলা হয় ডিরেকগনিশন অফ PPE। সো এই বিষয়গুলো আমরা কয়েকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, কারণ এই ভিডিওগুলো যারা অ্যাকাউন্টিং নিয়ে আলোচনা করেন, অ্যাকাউন্টিং পড়াশোনা করেন বা প্রফেশনাল পড়াশোনা করেন, ইভেন যারা চাকরি বাকরি করেন, এই ট্রিটমেন্টগুলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ট্রিটমেন্ট ভুল হলে আপনার অডিটের সমস্যা হবে, আপনার অ্যাসেট ভ্যালুয়েশনের সমস্যা হবে, আপনার রিপোর্টিংয়ে সমস্যা হবে। সেই জন্য আমি আজকের এই ভিডিওতে চেষ্টা করব প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট কী এবং কিভাবে প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট রেকগনাইজ করা হয়, এবং তার একটি অংশ শুধু আলোচনা করব, সেটা হলো ইনিশিয়াল মেজারমেন্ট। অর্থাৎ প্রাথমিকভাবে আমরা যখন কোনো সম্পদ ক্রয় করি তখন কিভাবে এটি মেজারমেন্ট করা হয়, কোন খরচগুলোকে অন্তর্ভুক্ত করব এবং কোন খরচগুলোকে অন্তর্ভুক্ত করব না, এই বিষয়গুলো আমি আজকে দেখানোর চেষ্টা করব। আর IAS 16 যেটি 1982-তে এস্টাবলিশড হয় বা শুরু হয়, এবং পরবর্তীতে বিভিন্ন ধাপে এটি সংশোধন করা হয়। তাহলে প্রথমেই দেখি আমরা PPE বা প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলতে আমরা কাকে বোঝাবো। প্রপার্টি, প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট আর ট্যাঞ্জিবল অ্যাসেটস। তাহলে প্রথমে আমাকে দেখতে হবে ট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল না। অর্থাৎ ট্যাঞ্জিবল অ্যাসেটস মিনস অ্যাসেটস দ্যাট ক্যান বি সিন অর দ্যাট ক্যান বি টাচড, সেটাকে আমরা বলবো ট্যাঞ্জিবল অ্যাসেট। যেটাকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, দৃশ্যমান, সেটা আমরা বলি ট্যাঞ্জিবল অ্যাসেট। কিসের জন্য? হেল্ড বাই অ্যান এন্টিটি, একটা
প্রতিষ্ঠান এটি কি করবে, হেল্ড করবে বা তার অধীনে থাকবে, সেখানে কি কি থাকবে ক্রাইটেরিয়াগুলো। ফর মোর দেন ওয়ান অ্যাকাউন্টিং পিরিয়ড, এটা ব্যবহার হবে অ্যাকাউন্টিং পিরিয়ড 1 বছরের অধিক। ফর ইউজ ইন দ্য প্রোডাকশন অর সাপ্লাই অফ গুডস অর সার্ভিসেস, যেটা আমার প্রোডাকশনে ব্যবহার হতে পারে, গুডস অথবা সেবা প্রদানের জন্য ব্যবহার হতে পারে। ফর রেন্টাল টু আদার্স, অন্যের কাছে আমার ভাড়া দেওয়ার কাজেও ব্যবহার হতে পারে। অর ফর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, আমার প্রশাসনিক বিল্ডিং বা প্রশাসনিক কাজেও আমরা এটি ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি আমরা ছবিগুলো দেখি তাহলে প্রোডাকশনেও ব্যবহার করতে পারবো, অথবা ভাড়া দিতে পারি। যদি আমার কোনো গাড়ি থাকে সেই গাড়িটা আমরা ভাড়া দিলাম, অথবা কোনো বিল্ডিং থাকে বিল্ডিংটি ভাড়া দিলাম, অথবা আমার হেড অফিস বা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে আমি কি করতে পারি, এই সম্পদ ব্যবহার করতে পারি। তাহলে আশা করি বুঝতে পারছেন যে পিপিই বলতে আমরা কাকে বোঝাবো, যে এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা বলবো পিপিই বা প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এখন এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট নিয়ে অনেকগুলো আইএস এর সৃষ্টি হয়েছে। আমাদের এখানে আমি দেখাবো ডিসিশন ট্রি অফ আইএস 16, যে কোনটা আমরা আইএস 16 এর আন্ডারে পড়বো, কোন প্রপার্টিকে আমরা আইএস 16 এর আন্ডারে পড়বো না। আর আমাদের মেইন আলোচনার বিষয় আইএস 16, যেহেতু আমরা মেইনলি 16 নিয়ে আলোচনা করব। তাহলে আমার প্রথম প্রশ্ন হলো যে কোনো অ্যাসেট ক্রয় করার পরে আমার প্রথম প্রশ্ন হলো ইজ হেল্ড ফর সেল, অথবা ইজ দ্য অ্যাসেট হেল্ড ফর সেল, এটা যদি বিক্রির উদ্দেশ্যে ক্রয় করা হয়, যদি হয় ইয়েস তাহলে সেটা হবে IFRS 5 নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল, তাহলে IAS 16 এ পড়বে না। যদি নো হয় তাহলে আবার কোশ্চেন হবে ইজ ওনার অকুপাইড, এটা মালিক নিজে কন্ট্রোল করে বা মালিকের নিয়ন্ত্রণে রয়েছে, মালিক এটি কিনেছে। যদি ইয়েস হয় তাহলে সেটি হবে IAS 16, অর্থাৎ তাহলে IAS 16 হলে আমরা প্রথমেই দেখলাম হেল্ড বাই অ্যান এন্টিটি, যেটা আমরা প্রথম কন্ডিশনই ছিল কি আমাদের হেল্ড বাই অ্যান এন্টিটি, অর্থাৎ একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান বা কোনো এন্টিটি এটার মালিক হবে। এরপরে যদি ওনার অকুপাইড না হয়, যদি কোশ্চেন আমার নো হয়, তাহলে আমার দেখতে হবে আবার প্রশ্ন ইজ দ্য অ্যাসেট আন্ডার কনস্ট্রাকশন অর ডেভেলপমেন্ট, এটিকে আমার কনস্ট্রাকশন বা ডেভেলপমেন্ট পারপাসে রয়েছে। যদি ইয়েস হয় তাহলে আনটিল কমপ্লিশন, এটা IAS 16, যতক্ষণ পর্যন্ত এটা কমপ্লিট না হবে সেটা আমরা বলতে পারি IAS 16। আর যদি নো হয় তাহলে সেটা আমার হবে ইনভেস্টমেন্ট প্রপার্টি। তাহলে একটি আইএস নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম যে অনেকগুলো আইএসের এখানে আলোচনা চলে আসছে। তাহলে আমাকে প্রথমে দেখতে হবে যে আমার কোন ক্রাইটেরিয়া ফুলফিল করে, এই ডিসিশন ট্রির মাধ্যমে আমরা সেটি জানতে পারবো। তাহলে আমরা বলতে পারি IAS 16 ডাজ নট অ্যাপ্লাই ফর IAS 40 ইনভেস্টমেন্ট প্রপার্টি, IAS 41 এগ্রিকালচারাল অ্যাসেট, IFRS 5 non-current asset held for sale and discontinued operation, IFRS 6 exploration and evaluation of mineral resources, যদি কোনো মিনারেল রিসোর্সের বিষয়ে আমাদের কোনো অ্যাসেট হয় সেটাও IAS 16 এ পড়বে না, এবং IFRS 16 যেটা লিজেস, এই ক্রাইটেরিয়াগুলো যদি থাকে তাহলে সেটা আমরা IAS 16 এ আলোচনা করব না। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আমাদের আজকের আলোচনার মূল বিষয়, রেকগনিশন অফ পিপিই, আমরা বইতে কিভাবে প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট রেকগনাইজ করব। পিপিই উইল বি রেকগনাইজড ইন দ্য বুকস ইফ ইট হ্যাজ দ্য ফলোয়িং ফিচার্স। তাহলে পিপিই আমরা কখন বইতে রেকগনাইজ করব? ইট উইল গিভ ফিউচার ইকোনমিক বেনিফিট, অর্থাৎ কোনো সম্পদ যদি আমাকে ফিউচার ইকোনমিক বেনিফিট দেয় তাহলে সেটা আমরা আমার বইতে লিপিবদ্ধ করব, এবং ফিউচার ইকোনমিক বেনিফিট পেলে সেটা অবশ্যই আমার কি থাকবে, রিস্কও থাকবে, রিওয়ার্ডও থাকবে। যেমন আমি যদি কোনো সম্পদ ক্রয় করি সেই সম্পদটি আমার ভবিষ্যতে ব্যবহার করতে পারবো এবং সেটার আমার রিওয়ার্ড আছে, ভবিষ্যতে সম্পত্তির মূল্য বাড়বে। আবার রিস্কও আছে, সম্পত্তিটা আগুন লেগে নষ্ট হয়ে যেতে পারে, আমাদের আবার আর্থকুয়েকে নষ্ট হয়ে যেতে পারে। অর্থাৎ রিস্ক অ্যান্ড রিওয়ার্ড যদি থাকে এবং ফিউচার বেনিফিট থাকে সেটা আমরা বলবো পিপিই। সেকেন্ড ক্রাইটেরিয়া হলো কন্ট্রোল, অর্থাৎ মালিকানা থাকতে হবে। যদি মালিকানা না থাকে তাহলে সেটাকে আমরা বলবো না যে পিপিই। যেমন আমি যদি বলি, যেমন বাংলাদেশেই বঙ্গবন্ধু সাফারি পার্ক আছে বা ডোলা হাজরা সাফারি পার্ক আছে, সেখানে আমাদের যে অ্যানিমালস রয়েছে সেটা ওই প্রতিষ্ঠানের জন্য অ্যাসেট। এখন প্রশ্ন হলো যদি ওই অ্যানিমেলের উপরে, বাঘের উপরে বা সিংহের উপরে বা এলিফেন্টের উপরে যদি কোনো কন্ট্রোল না থাকে প্রতিষ্ঠানের বা কর্তৃপক্ষের, তাহলে সেটাকে কি করা যাবে না। যদিও আমি টাকা দিয়ে ক্রয় করতেছি কিন্তু সেটা আমি কি
আমার অ্যাসেট হিসেবে বা পিপি হিসেবে রেকগনাইজ করতে পারবো না। অর্থাৎ আমাকে সেটার যদি কন্ট্রোল থাকে তখনই আমি কি করব, রিকগনাইজ করব। অর্থাৎ বাক কিনেছি আমি 2 লক্ষ টাকা দিয়ে, কিন্তু সেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই, সেটা অন্য কোথাও চলে যাচ্ছে বা চলে গেছে, তাহলে সেটা আমি অ্যাসেট হিসেবে রিকগনাইজ করব না। কিংবা আমার কোনো অ্যাসেট আছে সেটার উপর আমার কোনো কন্ট্রোল নেই। এই বিষয়ে আমি পূর্বে অ্যাসেট, লায়াবিলিটি এগুলো নিয়ে আলোচনা করেছি। আমার কিছু ভিডিও আমার ইউটিউবে রয়েছে, আপনারা আরও বিশদ জানতে চাইলে ভিডিওগুলো দেখলে আপনারা আরও বিশদ জানতে পারবেন। কারণ এখানে যদি আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এবং ফাইনালি কস্ট ক্যান বি রিলায়েবলি মেজার্ড, অর্থাৎ এই যে আমরা কোনো অ্যাসেট ক্রয় করতেছি সেটার যে কস্ট কত, সেই কস্টটা আমি রিলায়েবলি মেজার্ড করতে হবে, যে যাতে কাছাকাছি একটা ভ্যালু বের করতে পারে যে এই মেশিনটি বা এই সম্পত্তিটি বা এই প্ল্যানটির মূল্য 20 লাখ টাকা, 10 লাখ টাকা, 30 লাখ টাকা রিলায়েবলি মেজার্ড করতে হবে। তাহলে আমরা বলতে পারি দ্য রেকগনিশন অফ পিপিই ফার্দার লিডস টু ওয়ান ইজ ইনিশিয়াল মেজারমেন্ট, অ্যানাদার ওয়ান ইজ সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। আজকের আলোচনায় আমি শুধু আজকে ইনিশিয়াল মেজারমেন্টটা কীভাবে হয় সেই বিষয়টা আপনাদের দেখাবো। পরবর্তী ভিডিওতে আমি সাবসিকুয়েন্ট মেজারমেন্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাহলে ইনিশিয়াল মেজারমেন্ট অফ পিপিই যদি আমরা করতে চাই তাহলে যে বিষয়গুলো আমাকে বিবেচনা করতে হবে, তাহলে কস্ট অফ পিপিই ইকুয়াল বলতে পারি পারচেস প্রাইস প্লাস ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট প্লাস রিমুভাল কস্ট। তাহলে আমার কস্ট বলতে আমরা 3 ধরনের কস্ট হবে। একটা পারচেস প্রাইস, যে আমি একটা মেশিন বা কোনো অ্যাসেট ক্রয় করলাম, সেটা আমার পারচেস প্রাইস। এর সাথে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট, যেমন এটা বহন খরচ, এর ইনস্টলেশন খরচ, এটার কোনো যদি কাস্টম ডিউটি থাকে, এটার যদি কোনো টেস্টিং খরচ থাকে, সেটাকে বলা হয় ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট। এবং রিমুভাল কস্ট হলো যে আমি সম্পত্তিটি 10 বছর বা 20 বছর ব্যবহার করার পরে এটা রিমুভ করতে, এটা আমার কোম্পানি থেকে সরিয়ে ফেলতে যে খরচগুলো হবে সেটাকে বলা হয় রিমুভাল কস্ট। যেমন আমরা বাংলাদেশে যারা আছি তারা অনেকেই দেখছি যে বিভিন্ন মোবাইল কোম্পানিগুলো, গ্রামীণ ফোন, বাংলালিংক, রবি, এরা বিভিন্ন টাওয়ার ব্যবহার করছে। তো টাওয়ারগুলো বিভিন্ন জমির উপরে বা আপনার বিল্ডিংয়ের উপরে ইনস্টল করা আছে। তো যদি মালিকের সাথে বা ওনারের সাথে চুক্তি থাকে যে 20 বছর পরে টাওয়ারটি আমি কি করব, সরিয়ে ফেলবো, বা 20 বছর পরে টাওয়ারটি আর ব্যবহার করব না, সেই ক্ষেত্রে ছোট কৃষক বা বিল্ডিংয়ের মালিকের পক্ষে বিশাল টাওয়ার রিমুভাল করা সম্ভব হয় না। সেই জন্য দেখা যাচ্ছে যে এই যে রিমুভাল যে 20 বছর পরে বা 10 বছর পরে এটাকে সরিয়ে নিতে হবে, এর জন্য হিউজ খরচ হয়, সেটাকে বলা হয় ডিকমিশনিং কস্ট বা ডিসমেন্টেলিং কস্ট বা রিমুভাল কস্ট। অথবা আমি যদি বলি যে সরকার সুন্দরবনে বা রূপপুরে বিভিন্ন জায়গায় পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে, সো 20 বছর পরে বা 50 বছর পরে এটা যদি আমার আয়ু শেষ হয়ে যায়, সেক্ষেত্রে পাওয়ার প্ল্যান্টটি রিমুভাল করতে হিউজ টাকার প্রয়োজন হবে। তো এটাও আমাকে বর্তমানে এই প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্টের সাথে কী করতে হবে, বিবেচনা করতে হবে, যে যাতে ভবিষ্যতে যে খরচটি হয় যাতে আমরা সেটা কী করতে পারি, কনসিডারেশনে এনে আলোচনা করতে পারি। তো এই বিষয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব। আপাতত এটুকুই আমি বলে রাখলাম যে কী কী বিষয়গুলো আমাকে পারচেস প্রাইসের কস্টের সাথে আমাকে বিবেচনা করতে হবে। তাহলে পারচেস প্রাইস বলতে আমরা বলতে পারি, যেটা আমাদের প্রথম পয়েন্ট ছিল, এটা পারচেস প্রাইস বলতে আমাদের কী কী থাকবে, সেখানে থাকবে আমার ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট, যে আমরা ক্যাশ দিয়ে বা ক্যাশের সমপরিমাণ কিছু দিয়ে যদি আমরা ক্রয় করে থাকি, আমার ব্যাংকের মাধ্যমে হতে পারে। ইফ পেমেন্ট ডেফার্ড পিবি অফ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, অর্থাৎ আমি যদি মনে করি যে আমার পেমেন্টটি 5 বছর পরে দেব বা 2 বছর পরে দেব, সেক্ষেত্রে আমার ডিসকাউন্টেড প্রেজেন্ট ভ্যালু কত সেটিকে আমাকে বিবেচনা করতে হবে। তাহলে আমাকে দেখতে হবে কি, পারচেস প্রাইস হলো ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, যেটা আমরা এখানে ছবিতেই দেখতে পাচ্ছি। ইফ পেমেন্ট ডেফার্ড পিবি অফ ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, যে আমার এটা ফাইন্যান্সের একটা টার্ম আছে প্রেজেন্ট ভ্যালু, যেটা আপনারা অলরেডি যারা ফাইন্যান্স রিলেটেড আছেন আর জানতে পারবেন। এবং ইফ অ্যাসেট ইজ অ্যাকোয়ার্ড ইন এক্সচেঞ্জ ফর অ্যানাদার নন মানিটারি অ্যাসেট, দ্য ফেয়ার ভ্যালু অফ দ্যাট অ্যাসেট, অর্থাৎ আমি যদি অ্যাসেটের পার্শিয়াল বা পুরোটাই কোনো একটি আমার পুরাতন সম্পত্তি বা অন্য কোনো সম্পত্তি দিয়ে ক্রয় করে থাকি এবং সেটির ফেয়ার ভ্যালু কত সেটি টাকায় মূল্যায়ন করে এই পারচেস প্রাইসকে আমরা রেকগনাইজ করব। তাহলে পারচেস প্রাইস রেকগনাইজ করার সময় আমাকে 3টি বিষয় অবশ্যই মনে রাখতে হবে। ক্যাশ অর ক্যাশ ইকুইভ্যালেন্ট, যদি ভবিষ্যতে পেমেন্ট করি তার প্রেজেন্ট ভ্যালু, এবং যদি অ্যাসেটটি অন্য কোনো অ্যাসেটের মাধ্যমে আমরা এক্সচেঞ্জ করে ক্রয় করে থাকি সেটার ফেয়ার ভ্যালু।
তৃতীয়টা আমরা দেখব যে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট কি হতে পারে। তাহলে ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট আমি আগেই বলেছি যে পারচেজ প্রাইস বাদে আমার যে খরচগুলো হতে পারে, যেমন ট্রেড ডিসকাউন্ট হতে পারে, যে আমার একটা মূল্য আছে 100 টাকা, সেখানে কেনার সময় আমার বিক্রেতা বললো 10 টাকা ডিসকাউন্ট পাবেন, তাহলে ডিসকাউন্ট আমার কী করতে হবে, ট্রেড ডিসকাউন্ট, এটাকে আমি বাদ দিতে হবে। রিবেট যদি কোনো থাকে, কোনো ছাড় দিয়ে থাকে, স্পেশাল অফার থাকে, তাহলে সেটাও পারচেজ প্রাইস থেকে মাইনাস করতে হবে। সাইট প্রিপারেশন, যে আমার এই প্ল্যানটি বা মেশিনটি বা অ্যাসেটটি সংস্থাপনের জন্য যে জায়গাটা আমি সংস্থাপন করবো সেটা প্রিপারেশনের ব্যাপার হতে পারে, সেটা মাটি ভরাটের ব্যাপার হতে পারে, বা আমার ইট বিছানো হতে পারে, কনক্রিট করতে পারে হতে পারে, এই বিষয়গুলো। ইম্পোর্ট ডিউটি, আমার অ্যাসেটটি যদি আমদানি করতে গিয়ে যদি কোনো খরচ হয়ে থাকে আমার ইম্পোর্ট ট্যাক্স দিতে হবে। নন রিফান্ডেবল ট্যাক্সে যদি অন্য কোনো ট্যাক্স দিতে হয় যেটা আমি ভবিষ্যতে ফেরত পাবো না, সেই খরচগুলো আমাকে কী করতে হবে, এই অ্যাসেটের সাথে বা পিপিইর সাথে যোগ করতে হবে। আমি অ্যাসেট না বলে বারে বারে পিপিইটাই হয়তো আলোচনা করব, যাতে যেহেতু আমাদের পিপিই বলতে আমরা ট্যানজিবল নন কারেন্ট অ্যাসেটকে বোঝাচ্ছি, সেই জন্য যাতে বুঝতে সুবিধা হয়। ইনস্টলেশন কস্ট, অ্যাসেম্বলিং কস্ট, ইন্স্যুরেন্স, ডেলিভারি কস্ট, যদি কোনো ভ্যাট প্রদান করতে হয় সেই ভ্যাট, প্রফেশনাল ফিস, এটাকে আর্কিটেকচারাল ডিজাইন বা অন্য কোনো ডিজাইনের জন্য যদি আমাকে প্রদান করতে হয় বা তার জন্য যদি কোনো প্রফেশনাল ফিস প্রদান করতে হয় সেই খরচকে আমাকে যোগ করতে হবে। ট্রেনিং কস্ট ফর ফাংশনিং প্রপারলি, এই ট্রেনিং কস্ট নিয়ে আমি একটু পরবর্তীতে আলোচনা করব। কস্ট অফ টেস্টিং ফর ফাংশনিং অ্যাসেট প্রপারলি, অনেক ক্ষেত্রে আমরা টেস্টিং করার জন্য অনেক ক্ষেত্রে আমরা 10 দিন, 15 দিন বা 1 সপ্তাহ টেস্টিং করার জন্য আমরা মেশিনটাকে ব্যবহার করতে পারি বিফোর গোয়িং টু দ্য অপারেশন। সেক্ষেত্রে যদি টেস্টিং খরচ হয় সেটা আমার এই অ্যাট্রিবিউটেবল কস্ট বা পিপি এর সাথে যোগ হবে। এখন এই ট্রেনিং কস্টের বিষয়টা আমি আপনাদের একটু শেয়ার করি। সেটা হলো ট্রেনিং কস্ট ইজ নট নর্মালি ক্যাপিটালাইজড। এর কারণ হলো আপনি যখন কোনো এমপ্লয়িকে এই মেশিনটি অপারেশন করার জন্য বা পাওয়ার প্ল্যান্টটি অপারেট করার জন্য ট্রেনিং করিয়ে থাকবেন, আপনার কোনো গ্যারান্টি নাই যে ইনি আপনার এখানে 5 বছর বা 10 বছর চাকরি করবে ট্রেনিং নেওয়ার পরে, কারণ কি ট্রেনিং নেওয়ার পরে তার ভ্যালু বেড়ে যাবে, সে অন্য জায়গায় অফার পাবে। আরেকটি হলো যে ট্রেনিং নেওয়ার পরে যে সে যে বেঁচে থাকবে 2 বছর, 5 বছর, 10 বছর বেঁচে থাকবে, এর কোনো গ্যারান্টি নাই। এই জন্যে অনেক ক্ষেত্রেই ট্রেনিং কস্টকে আমার ক্যাপিটালাইজ করা হয় না। হাওয়েভার দেয়ার ক্যান বি এক্সেপশন উইথ এক্সট্রিমলি রেয়ার কেস, যদি এরকম হয় যে না এই ট্রেনিং করার পরে আমার এমপ্লয়ের এফিসিয়েন্সি বাড়ছে এবং তার আগে বেতন ছিল 50,000 টাকা, এখন ট্রেনিং নেওয়ার পরে তার বেতন করে দিলাম 1 লাখ টাকা বা 1.5 লাখ টাকা, যাতে সে অন্য কোনো জায়গায় চলে না যায়। আবার আরেকটি হতে পারে তার সাথে যদি কোনো এরকম কন্ট্রাক্ট হয় যে না ট্রেনিং নেওয়ার পরে তুমি 5 বছর কোম্পানিতে অবশ্যই কাজ করতে হবে, এরকম যদি লিখিত কন্ট্রাকচুয়াল এগ্রিমেন্ট করা যায়, তাহলে সেই ক্ষেত্রেও আমরা বলতে পারি যে এই এমপ্লয়ি আমার কোম্পানিতে থাকবে, এখন তখন সেটাকে আমরা ক্যাপিটালাইজ করতে পারি। আর অথবা যদি মনে হয় যে না যে এমপ্লয়িকে ট্রেনিং দিয়ে আসে তার কোনো রোগ নেই বা অসুস্থ নেই, সে একজন ইয়াং মানুষ, 30-35 বছরের একজন ছেলে, 50-60 বছর বা 70 বছরের মানুষ না, সেই ক্ষেত্রে আমরা সাধারণত ধরে নিই যে নর্মালি সে মৃত্যুবরণ করলেও হয়তো কিছুদিন বেঁচে থাকবে, মানুষ যে কোনো সময় মারা যাবে। তারপর এই সকল অ্যাজাম্পশনের ভিত্তিতে যদি আমরা মনে হয় যে সকল ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, তখনই আমরা কী করতে পারি, ট্রেনিং কস্টকে ক্যাপিটালাইজ করতে পারি। আর ডিরেক্টলি অ্যাট্রিবিউটেবল কস্ট এক্সক্লুড, যে খরচগুলোকে আমরা এই কস্টের মধ্যে অন্তর্ভুক্ত করব না পিপির কস্টে, যেটা হলো ক্যাশ ডিসকাউন্ট বা সেটেলমেন্ট ডিসকাউন্ট যদি পাওয়া যায়, সেগুলো আমার পিপির সাথে অন্তর্ভুক্ত হয় না। যদি কোনো অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দেওয়া হয় যেটা পরবর্তীতে বছরের শেষে আমি অ্যাসেসমেন্টের সময় এটা আমি রিফান্ড পাবো বা অ্যাডজাস্ট করতে পারবো আমার ট্যাক্স কত টাকা, তাহলে এটাকে আমরা কি করব না, মেশিনের সাথে অন্তর্ভুক্ত করব না। পেনাল্টি ফর নন কমপ্লায়েন্স, আমার যদি কোনো বেআইনি কাজ করি বা কমপ্লায়েন্স মেনটেন করলাম না বা চোরাই পথে আমি নিয়ে আসলাম বা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে আনলাম, সেক্ষেত্রে যদি কোনো পেনাল্টি হয় সেই পেনাল্টিকে এই কস্টের সাথে অন্তর্ভুক্ত করা যাবে না। আদার টাইপ অফ অ্যাসেট, যে আমি অন্য কোনো অ্যাসেট ক্রয় করার জন্য কিছু খরচ এর মধ্যে যোগ হয়ে গেছে, যেমন আমি অন্য চেয়ার টেবিল কিনছি বা কম্পিউটার কিনছি বা অন্য কোনো অ্যাসেট ক্রয় করেছি, যেটা আমার এই খরচের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। মেইনটেনেন্স, সাধারণত আমাদের রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স যে বিষয়টি, এটা কোম্পানির নর্মাল একটা অপারেশন, এটার জন্য আয়ুষ্কাল বাড়ে না কোনো পিপির, জাস্ট এটাকে আমাকে অপারেশনটাকে রানিং করার জন্য আমরা মেইনটেনেন্স করে থাকি, এটা আমার পিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে না।
ফিজিবিলিটি স্টাডি কস্ট রিসার্চ রিলেটেড যদি হয়, কারণ ফিজিবিলিটি স্টাডি কস্ট আমাদের সাধারণত এটি খরচ হয়ে যায়। ওভারহেড কস্ট উপরি ব্যয় যদি কোনো হয়ে থাকে সেটা আমরা অন্তর্ভুক্ত করি না। যদি কোনো অ্যাবনর্মাল লস হয় তাহলে সেটাকে আমরা কি করি না, মেশিনের সাথে অন্তর্ভুক্ত করি না বা পিপি এর সাথে যোগ করব না, কারণ অ্যাক্সিডেন্টাল কস্ট ক্যান নেভার বি ইনক্লুডেড ইন পিপিই। রিক্রিয়েশন আর রিফ্রেশমেন্ট কস্ট দ্যাট কুড বি অ্যাভয়েডেড, অর্থাৎ অ্যাভয়েডেবল কোনো রিফ্রেশমেন্ট বা রিক্রিয়েশনাল কস্ট যদি হয় তাহলে সেটা আমরা কি করব না, ওই অ্যাসেটের মধ্যে অন্তর্ভুক্ত করব না। আপনার বন্ধুকে বা আপনার এমপ্লয়িদেরকে বা কর্মচারীদেরকে বড় একটা প্রজেক্ট কমপ্লিট করার জন্য বা অ্যাসেট ক্রয় করার জন্য একটা মিলাদ মাহফিল করলেন বা রিফ্রেশমেন্ট করলেন বা গিফট দিলেন, এগুলোকে আমরা পিপির সাথে যোগ করব না, যেটাকে আমরা না দিলেও চলতো। সেলিং অফ স্যাম্পল প্রডিউসড ইন টেস্টিং টাইম অর পিরিয়ড, আমরা যে উপরে একটু আলোচনা করছি যে টেস্টিং করার সময় যে খরচগুলো হবে সেটা আমরা কি করব না, আমরা মেশিনের সাথে বা ওই পিপির সাথে যোগ করব না। কিন্তু এই টেস্টিং পিরিয়ডে যদি আমার টেস্টিং সময়ে কোনো প্রোডাক্ট উৎপাদন হয় বা কোনো সার্ভিস দিয়ে থাকি এবং সেটা যদি আমরা সেল করতে পারি, সেই সেলিং প্রাইসটা আমরা কি করব, ওই টেস্টিং কস্ট থেকে বাদ দিয়ে দেবো। তাহলে বিষয়টা একটু ক্লিয়ার করি। সেলিং অফ স্যাম্পল প্রডিউসড ইন টেস্টিং টাইম অর পিরিয়ড, টেস্টিং টাইমে যদি আমার কোনো প্রোডাক্ট উৎপাদন হয় সেটা বিক্রি করে যে টাকা পাওয়া যাবে সেটা আমার এই পিপি এর সাথে যোগ হবে না। এরপরে কস্ট অফ কন্ডাক্টিং বিজনেস ইন নিউ লোকেশন অর উইথ নিউ ক্লাস অফ কাস্টমার্স, এটা আমার যে ইনিশিয়ালি যেখানে আমি স্থাপন করেছিলাম সেখান থেকে পরবর্তীতে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাই এবং তার জন্য যদি কোনো খরচ হয়ে থাকে এই সব খরচগুলোকে আমরা কি করব না, ওই পিপির সাথে যোগ করব না। কস্ট অফ ওপেনিং নিউ ফ্যাসিলিটি, নতুন কোনো ফ্যাসিলিটি বা নতুন সুযোগ সুবিধা যোগ করলে আমরা এটি কী করব না, পিপির সাথে যোগ করব না। এই বিষয়ে একটু কথা রয়েছে, যদি আমার নিউ ফ্যাসিলিটি করার কারণে লাইফ টাইম বা বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা হয়তো এটা বিবেচনা করতে পারি। এটা বলে রাখলাম, পরবর্তী যে সিচুয়েশন অনুযায়ী সেটা আমরা ট্রিটমেন্ট দিতে পারবো। কস্ট অফ ইন্ট্রোডিউসিং নিউ প্রোডাক্ট অর সার্ভিস, নতুন কোনো প্রোডাক্ট বা সার্ভিস যদি কোনো লঞ্চ করার জন্য হয়ে থাকে তার সেটাও যোগ হবে না। অ্যাডমিনিস্ট্রেটিভ আর আদার জেনারেল ওভারহেড, যেটা প্রশাসনিক খরচ বা উপরি ব্যয়, এটা আমরা পিপি এর সাথে যোগ করব না। এবং ফাইনালি কস্ট এনকার্ড ইন ইউজিং অর রিডেপ্লয়িং অ্যান অ্যাসেট, অন্য কোথাও যদি আমরা যে সরিয়ে নিয়ে যাই বা অন্য কোথাও ইউজ করি, এই সকল কারণে আমার এই খরচগুলো যোগ হবে না। সো আমরা দেখে নিলাম যে ইনিশিয়াল মেজারমেন্ট কি এবং সেখানে কি কি খরচগুলো যোগ হবে এবং কি কি খরচগুলো যোগ হবে না সেগুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করলাম। তাহলে চলুন একটি এক্সাম্পল দিয়ে আলোচনা করি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় যে কিভাবে আমরা ইনিশিয়াল মেজারমেন্ট করে থাকব। ABC Limited purchased a high-power automated noodle machine from Japan for its new plant in Gazipur on 1st April 2021 at a cost of 800 million। আমরা যদি টাকায় করি 1.1 অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে 80 কোটি টাকা দিয়ে। and received 10% trade discount and 2% discount when পেমেন্ট আফটার ফুলফিলিং ডিসকাউন্ট অফার। তাহলে এখানে পেলাম একটা হলো ট্রেড ডিসকাউন্ট, একটা হলো সেটেলমেন্ট ডিসকাউন্ট বা ক্যাশ ডিসকাউন্ট। দ্য কোম্পানি এনকার্ড দ্য ফলোয়িং কস্ট, আরও কিছু খরচ হয়ে থাকে, আমরা এখানে শূন্যগুলোকে কমিয়ে দিয়ে তাহলে এটাকে বলতে পারি 1,100,000 লক্ষ 8 লক্ষ টাকা, অর্থাৎ 3টা শূন্য আমরা কমিয়ে দিলাম আমাদের করার সুবিধার জন্য। তাহলে আমরা বলতে পারি কস্ট অফ অ্যাসেট 8 লাখ, স্ট্যাম্প ডিউটি 500, legal fees 10,000, site preparation and clearance 18,000, materials for installation 1 lakh, labor 1st April 2021 to 1st July 2021 150,000 1,50,000, architect fee 20,000, VAT and custom duty 4,000, advance income tax 500, penalty in Chittagong port 100, chair table for office 1,000, training cost for operating machine 200, testing cost produced noodles worth 300 in testing period 500, general overhead 3,000, repair and maintenance contract monthly 200,
দোয়া মাহফিল, ইনঅগ্রেশন অ্যান্ড রিফ্রেশমেন্ট বিফোর অপারেশন 50। এই খরচগুলো আমার অ্যাট্রিবিউটেবল কস্ট, যেটা আমার সংঘটিত হয়েছে। দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ রেলিভেন্ট। ম্যাটেরিয়ালস কস্ট ওয়ার গ্রেটার দেন অ্যান্টিসিপেটেড, অর্থাৎ আমরা এখানে যে ম্যাটেরিয়াল কস্টটি দেখেছিলাম যে 1 লাখ টাকা, এটা ধরা হয়েছে যে যেটা অ্যান্টিসিপেশন করেছিলাম তার চেয়ে বেশি হয়েছে। অন ইনভেস্টিগেশন ইট ওয়াজ ফাউন্ড দ্যাট materials costing টাকা 10,000 had been spoiled and therefore wasted in a further 15,000 was incurred as a result of faulty design work। অর্থাৎ আমার যে ম্যাটেরিয়ালটা বেশি খরচ হয়েছে কিসের কারণে, একটা হলো ওয়েস্ট হয়ে গেছে, যেটা হতে পারে যে অসতর্কতার কারণে, আর একটা হলো যে আমার ফল্টি ডিজাইনের কারণে আমার 15,000 টাকার ম্যাটেরিয়ালস অতিরিক্ত খরচ হয়েছে। তাহলে আমরা বলতে পারি এগুলাকে অ্যাবনর্মাল লস, এটা আমার মেশিনের সাথে যোগ হবে না। অ্যাজ এ রেজাল্ট অফ দিস প্রবলেমস, এই যে ফল্টি ওয়ার্কের কারণে ওয়ার্ক অন দ্য ইনস্টলেশন অফ মেশিন চিস্ট ফর এ ফোর্টনাইট ডিউরিং মে 2021, অর্থাৎ মে মাসের আমাদের 15 দিনের জন্য কাজটি কী ছিল, বন্ধ ছিল। এবং ইট ইজ এস্টিমেটেড দ্যাট অ্যাপ্রক্সিমেটলি 9,000 অফ লেবার কস্ট রিলেটেড টু দিস পিরিয়ড। তাহলে যেহেতু বন্ধ ছিল আমার এই উপরের প্রবলেমের কারণে 9,000 টাকা যে লেবার কস্ট এই পিরিয়ডে সংঘটিত হয়, সেটা আমরা কি করব না, অন্তর্ভুক্ত করব না। দ্য ইনস্টলেশন ওয়াজ কমপ্লিটেড অন 1 জুলাই 2021 অ্যান্ড অকুপাইড অন 1 এপ্রিল 2021, অর্থাৎ আমরা অপারেশন কমপ্লিট হয়ে গেছে 1 জুলাইতে, আমরা এটা যখন আমরা নিয়েছিলাম সেটা হলো কি 1 এপ্রিল 2021, যেটা আমরা পূর্বে এখানে দেয়া আছে। ট্রেনিং কস্ট incurred for 2 employees of the company who went to Japan and learned the operating system. However, the company made a 5-year contract with them not to switch the job and the company doubled their salary after their training। তাহলে এখানে বলা হয়েছে যে এই নুডলস মেশিনটি যেহেতু বাংলাদেশে নতুন একটা টেকনোলজি, এই কারণে 2জন এমপ্লয়িকে জাপানে পাঠানোর পরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, এবং প্রশিক্ষণ দেওয়ার পরে এখানে তাদের সাথে একটি কন্ট্রাক্ট হয়েছে 5 ইয়ারের জন্য, যে তারা অন্য কোথাও যাবে না, এবং তাদের বেতনকেও কি করা হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মানে এটাকে ইন্ডিকেশন দেওয়া যাচ্ছে যে ট্রেনিং কস্ট আমাদের এটাকে ক্যাপিটালাইজ করা যেতে পারে, যেহেতু তারা কোম্পানিতে আমাদের কাজ করবে। কিন্তু মৃত্যু গ্যারান্টি এটা তো আমাদের কেউ দিতে পারবে না। যাই হোক, ধরে নিলাম যে নর্মালি সে বেঁচে থাকবে। এনিওয়ে, দ্য লাইফ অফ দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি 20 years। আফটার দ্য ইউজফুল লাইফ ইট ইজ এক্সপেক্টেড দ্য রেসিজুয়াল ভ্যালু ইজ ইনসিগনিফিকেন্ট অর জিরো, রেদার ডিসমেন্টেলিং কস্ট উড বি টাকা 2 million, অথবা আমরা এখন যদি বলি 2,000 at that time। দ্য পিবিএ অফ কস্ট টু বি ডিসকাউন্টেড at 10% পার annum, অর্থাৎ এই 20 বছর পরে যদি আমার এই টেকনোলজি বাতিল হয়ে যায়, তাহলে ওই সময় আমার কোনো রিয়েলাইজ ভ্যালু হবে না, বরং এটি আমার ডিসমেন্টাল করতে আমার কি হবে, খরচ হবে 2 million টাকা, বা আমি যদি 3 সংখ্যা বাদ দিই 2,000 টাকা। তাহলে এটাকে আমাকে কি করতে হবে, ডিসমেন্টালিং কস্ট বা ফিউচার কস্ট, সেটাকে আমি অবশ্যই কনসিডার করতে হবে, এবং সেটা যদি আমরা প্রেজেন্ট পরি করি 10% ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হবে। আমাদের রিকোয়ারমেন্টটা কি, you are required to calculate the cost of machine that will be included in tangible non-current asset or PPE এর মধ্যে আমরা কোন খরচগুলোকে অন্তর্ভুক্ত করব আর কোন খরচগুলোকে অন্তর্ভুক্ত করব না, এই সলিউশনটা আমরা এখন দেখব। সো বিশাল একটা অঙ্ক, আশা করি এই পিপিইর জন্য এই এক্সাম্পলটা যদি আপনারা বুঝে থাকেন, যে কোনো ধরনের ইনিশিয়াল মেজারমেন্ট কীভাবে হয়, আশা করি আপনারা এটিকে আপনার কোম্পানির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তো এটি করার জন্য চলুন আমরা একটি এক্সেল একটি শিট করে রেখেছি, আমরা দেখি এখানে কিভাবে করতে পারি। এখানে দেওয়া আছে ক্যালকুলেশন অফ কস্ট অফ মেশিন, যে মেশিনটা আমরা যদি মূল্য কী কী অন্তর্ভুক্ত করব আমি দেখার জন্য পূর্বে এটি কিছুটি করে রেখেছি আমরা। যেমন পারচেস প্রাইস 800,000, 8 লাখ, 300 বাদ দিয়ে দিয়েছি আমি। ট্রেড ডিসকাউন্ট 80,000, 10%-এর উপরে ট্রেড ডিসকাউন্ট 80,000, যেটা 8 লাখের উপর 10%। ক্যাশ ডিসকাউন্ট আর সেটেলমেন্ট ডিসকাউন্ট 14,400। তাহলে আমরা যদি ট্রেড ডিসকাউন্টটি দেখি, তাহলে আমরা একটু আবার দেখে নিই কীভাবে ক্যালকুলেশনটি করতে পারি আমরা। এখানে হলো 8 লাখ, এর 10% বাদ দিলে তাহলে 0.9,
আমরা এখানে করি, তার উপরে কত পার্সেন্ট আমার 0.022%, তাহলে 14,400। এভাবে আমরা ট্রেড ডিসকাউন্টটি গণনা করতে পারি। এরপরে স্ট্যাম্প ডিউটি 500 যেটি দিয়েছিল, আমাদের লিগ্যাল ফিস 10,000, সাইট প্রিপারেশন ক্লিয়ারেন্স 18,000, তারপরে মেটেরিয়ালস ফর ইনস্টলেশন 1 লাখ, লেবার কস্ট আমাদের দেওয়া আছে 1,50,000, আর্কিটেক্ট ফি 20,000। এভাবে সবগুলো আমাদের যদি খরচগুলো যোগ করি তাহলে আমার হলো 12,04,450 টাকা। এখন এই টোটালটাই কি আমরা মেশিনের সাথে যোগ করব নাকি করব না, সেই বিষয়গুলো আমরা একটা একটা করে দেখব। আমরা জানি পারচেস প্রাইস, এটা তো সবসময় আমাদের কি করতে হবে, মেশিনের সাথে যোগ করতে হবে। তাহলে আমরা লিখলাম পারচেস প্রাইস 8 লাখ টাকা। ট্রেড ডিসকাউন্ট আমি পূর্বে আলোচনা করেছিলাম, তারপর আমি একটা নোট আপনাদের সাথে শেয়ার করব ট্রেড ডিসকাউন্টের অথবা পারচেস ডিসকাউন্ট। পারচেস ডিসকাউন্ট ইজ অফার্ড ফর বাইং গুডস ইন বাল্ক অ্যামাউন্ট অর ফর সার্টেন অকেশন। যে কোনো সম্পদ যদি বা কোনো গুডস যদি বেশি পরিমাণে ক্রয় করা হয় এবং এটার মূল্য বেশি হলে বা কোনো সার্টেন অকেশন থাকে, সেক্ষেত্রে একটা ট্রেড ডিসকাউন্ট কোম্পানি বা বিক্রেতা অফার করতে পারে। ইট ইজ গিভেন এট দ্য টাইম অফ পারচেস, দেয়ারফর ইট ইজ টু বি ডিডাক্টেড ফ্রম দ্য কস্ট অফ প্রাইস। যেহেতু আমাকে এটার জন্য কোনো টাকা দিতে হচ্ছে না, এটা আমি কী করব, আমি এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে মাইনাস আমার 80,000। ক্যাশ ডিসকাউন্ট অর সেটেলমেন্ট ডিসকাউন্ট, যেটা আমরা অন্তর্ভুক্ত করব না। কেন করব না, আমি একটা নোট এখানে দিয়ে রেখেছি। ক্যাশ ডিসকাউন্ট ইজ অফার ফর প্রম্পট পেমেন্ট অর কুইক পেমেন্ট অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি রিলেশনশিপ উইথ দ্য পারচেস প্রাইস। অর্থাৎ আমি যে ভবিষ্যতে পে করব, না করলে তো আমাকে পুরো টাকাটাই দিতে হবে এবং না করলে অন্য কোনো সুবিধা আমাকে ত্যাগ করতে হবে। যে আপনারা যেটা ডিসকাউন্ট অফার ডিসিশনে বুঝতে পারেন যে বিষয়গুলো কীভাবে করা হয়, আমার আশা করি জানা আছে। সেজন্য কোনো ট্রেড ডিসকাউন্ট পেলে আমরা মাইনাস করব, বাট ক্যাশ ডিসকাউন্ট যেহেতু আমাদের পেমেন্টের সাথে সম্পর্কিত, এই জন্য এটা এখানে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমরা এখানে ক্যাশ ডিসকাউন্ট 0। এরপর স্ট্যাম্প ডিউটি, যেটা আমাদের অবশ্যই দিতে হবে যেহেতু ক্রয় করার সময়টি দেওয়া হচ্ছে। তারপরে আমাদের আছে কি লিগ্যাল ফিজ, অবশ্যই আমার কি হবে, মেশিনের সাথে যোগ হবে। সাইট প্রিপারেশন অ্যান্ড ক্লিয়ারেন্স, এটাও আমার মেশিনের সাথে যোগ হবে। ম্যাটেরিয়ালস ফর ইনস্টলেশন 1 লাখ টাকা। এর মধ্যে আমাদের একটা নোট রয়েছে, যেহেতু আমরা কিছু ম্যাটেরিয়ালস কী করা হয়েছে, আমরা অঙ্কের মধ্যে দেখেছিলাম যে কিছু ম্যাটেরিয়ালস নষ্ট হয়েছে, আবার কিছু ম্যাটেরিয়ালস আমাদের ফল্টি ডিজাইনের কারণে বেশি খরচ হয়েছে। এই জিনিসগুলো আমরা এখন দেখি। তাহলে ম্যাটেরিয়াল আমাদের নষ্ট হয়ে গেছে কত, 10,000 টাকা, এবং ফল্টি ডিজাইনের কারণে অতিরিক্ত লিখেছে 15,000 টাকা। তাহলে আমার এই 10 আর 15 25,000 টাকা আমার এখানে এক্সট্রা হয়েছে, সেটা আমার অন্তর্ভুক্ত হবে না। তাহলে বলতে পারি ম্যাটেরিয়াল ওয়ার্থ 10,000 has been spoiled and 15,000 incurred for faulty design and work. Therefore 25,000 টাকা to be considered as abnormal loss and to be shown in profit and loss account. এটা মেশিনের সাথে যোগ করা যাবে না। ম্যাটেরিয়ালস টু বি ইনক্লুডেড ইন দ্য কস্ট অফ মেশিন, তাহলে কত হবে, 1 লাখ টাকা থেকে 25,000 বাদ দিলে আমার এখন আমি মেশিনের সাথে যোগ করব 75,000 টাকা। তাহলে আমি এখানে বসিয়ে দিলাম কত, 75,000 টাকা। লেবার কস্ট, এটা আমাদের একটা নোট রয়েছে, কারণ লেবার কস্টের বিষয়ে আমাদের এক নোটটা ছিল হলো যে আমরা যদি এখানে দেখি যে এই যে ফল্টি ওয়ার্কের কারণে লেবার আমাদের কি হয়েছিল, কাজ বন্ধ ছিল, এবং সেই ওই পিরিয়ডে আমাকে লেবার কস্ট দিয়েছে কত, 9,000 টাকা। তাহলে এটা আমার লেবার কস্ট থেকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে আমার লেবার কস্ট এখানে যেটা হচ্ছে 1,50,000, সেখানে আমরা এখন দেখাবো কত, 1,41,000। এরপরে আর্কিটেক্ট ফি, এটা অবশ্যই আমাদের মেশিনের সাথে যোগ হবে। তারপরে ভ্যাট অ্যান্ড কাস্টম ডিউটি, এটাও ইরিফান্ডেবল, আমাকে অবশ্যই ইম্পোর্ট করলে কাস্টম ডিউটি দিতে হবে, এটা আমার মেশিনের সাথে যোগ হবে। বাট এআইটি যেটি, সেটা আমার যেহেতু পরবর্তীতে আমি আমার ট্যাক্সের সাথে অ্যাডজাস্ট করতে পারবো, সেজন্য আমি এটি এখানে দেখাবো না। আমরা একটা নোট দেখে নিই এআইটি নিয়ে কি বলা আছে এখানে। নোট 5, এআইটি ক্যান বি অ্যাডজাস্টেড অ্যাট দ্য ইয়ার এন্ড tax liability of the company, therefore it can be reclaimed and will not be part of PPE। অর্থাৎ আমি যদি ভবিষ্যতে কোনো খরচ অ্যাডজাস্ট করতে পারি, সেটা আমার যোগ হবে না। পেনাল্টি ইন চিটাগং পোর্ট, এটা অবশ্যই আমরা যোগ করব না, কারণ আমি যেহেতু কোনো নন কমপ্লায়েন্সের কারণে আমার কী করতে হয়েছে,
পেনাল্টি আমরা এখানে যোগ করব না, কারণ যেহেতু একটি নন কমপ্লায়েন্সের জন্য আমাকে পরিশোধ করতে হয়েছে, এটা আমার একটা অ্যাবনর্মাল লস হিসেবে কনসিডার করব। আমরা একটা নোট দেখিনি, আমরা নোটটা কি বলা হয়েছে, পেনাল্টি ওয়াজ পেড ফর নন কমপ্লায়েন্স with the port authority and it is to be shown in profit and loss account, একইভাবে আমরা বলতে পারি as abnormal loss, therefore it will not be part of PPE। তাহলে আমরা এখানে কি করতে পারি, 0 দিয়ে দিলাম পেনাল্টি। এরপরে চেয়ার টেবিলটা আমাদের অন্য ধরনের একটা ক্যাটাগরি অ্যাসেট, যদিও এটি অ্যাসেট বাট এটি আরেকটি হেডে আসবে, সেজন্য আমি এখানে কি করব না, যোগ করব না, এটাকে এখান থেকে বাদ দেব। আমি নোটটা একটু দেখে নিয়ে আপনাদের সাথে শেয়ার করি। চেয়ার টেবিল ফর অফিস represents another type of asset, office furniture, and therefore it should not be part of machine and not to be included in the cost of machine. However, it will be shown as another type of non-current asset. So যেহেতু এটা অন্য ধরনের অ্যাসেট, সেটা আমরা জাস্ট আপনাদের বোঝার জন্য এটা আমি এখানে যোগ করে দিয়েছি, যে এটা এখানে দেখানো যাবে না। এরপর রয়েছে ট্রেনিং কস্ট ফর অপারেটিং মেশিন 200 টাকা, যেটা আমরা পূর্বে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করলাম যে ট্রেনিং কস্টের পরবর্তী যদি এমপ্লয়ি আমাদের থাকে তাহলে সেটাকে আমি ক্যাপিটালাইজ করতে পারবো রিয়ার কেসে। তারপর আমি এটাকে ক্যাপিটালাইজ করে দিচ্ছি এবং এটার একটা নোট দিয়ে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। Training cost is not normally capitalized. However, there can be exception with extremely rare case. In this case, there are some indications that fulfill the criteria to be recognized as PPE. সেই ক্রাইটেরিয়াগুলো কি? The company spent a significant amount for training the employees. The company has increased their salary, and the company made a 5-year contract not to leave the company. The above features are ensured, it can be recognized as cost of PPE. However, the employees can die at any time and death is uncertain, yet we can recognize as part of machinery cost. So অনেকগুলো ক্রাইটেরিয়া যেহেতু ফুলফিল করে, যেহেতু মৃত্যুটি আনসার্টেন, তারপর আমরা কি করতে পারি, এটাকে রেকগনাইজ করলে এটা অবশ্যই একটা নোট দিয়ে দিতে হবে। তাহলে আমরা এখানে লিখতে পারি 200। এরপর রয়েছে টেস্টিং কস্ট, প্রডিউস নুডলস ওয়ার 300 ইন টেস্টিং, অর্থাৎ টেস্টিং পিরিয়ডে 300 টাকা নুডলস বিক্রি করার মতো উৎপাদন হয়েছে, যেটা আমরা কি করব, ইনক্লুড করব না 500-র মধ্যে, যেটা আমাদের একটা নোট দেয়া আছে। নোটটা যদি আমরা এখানে দেখি তাহলে দেখব টেস্টিং কস্ট can be recognized as cost of PPE. However, if any goods or services are produced during the testing time and such goods or services can be sold, the sales price of such goods or services to be deducted from the testing cost. অর্থাৎ যদি ওই পিরিয়ডে কোনো বিক্রি করা যায় সেটা আমরা কি করব, বাদ দিয়ে দেবো, রিমেইনিং অ্যামাউন্ট টু বি ক্যাপিটালাইজ। তাহলে আমাদের এখানে ছিল 500 বিক্রি ধরা হয়েছে যে 300 বিক্রি করা যাবে, তাহলে আমরা বলতে পারি 500 মাইনাস 300, তাহলে 200-কে আমি কি করব, আমি ক্যাপিটালাইজ করব টেস্টিং কস্ট। জেনারেল ওভারহেড এটা আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে না। কেন অন্তর্ভুক্ত হবে না, আমি একটা নোট দিয়ে রেখেছি এখানে। অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড আদার জেনারেল ওভারহেড কস্ট ক্যানট বি ইনক্লুডেড অ্যান্ড শোন ইন প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, দেয়ারফর ইট ইজ নট টু বি পার্ট অফ পিপিই। এটা আমাদের পিপির অংশ হবে না, আমরা এটা পূর্বেও আপনার দেখেছি। তারপরে এখানে আমরা একটু বলে দেই কোথায় ছিল এটা, জেনারেল ওভারহেড, তাহলে 300। রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স কন্ট্রাক্ট মান্থলি, এটা আমাদের এখানে অন্তর্ভুক্ত হবে না, কারণ নোটটা আমরা একটু দেখে নিই। Repair and maintenance cost is part of administrative and operating cost and should be part of administrative cost. Therefore, it will not be included in machine. অর্থাৎ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমি রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স দেখাবো, কারণ হলো রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্সের কারণে অ্যাসেটের লাইফ বা মেশিনের লাইফ বাড়বে না, এটা জাস্ট আমার কি করে অপারেশনটাকে ইফেক্টিভ রাখবে। এরপর রয়েছিল দোয়া মাহফিল, ইনাগুরেশন, রিফ্রেশমেন্ট, এটা আমরা অ্যাভয়েড করতে পারতাম, অ্যাভয়েডেবল কস্ট বলে আমরা এটাকে এখানে অন্তর্ভুক্ত করব না। আমি একটা নোট দিয়ে দিয়েছি আপনাদের সুবিধার্থে, সেটা ছিল হলো these are the cost can be avoided and should not be part of cost of machine. Note, gift, treat, refreshment that can be avoided are not part of initial cost and capital expenditure and cannot be
ক্যাপিটালাইজ, অর্থাৎ আপনার এক বন্ধু ধরেন আপনি একটা মোটরসাইকেল কিনছে, বললো দোস্ত আমাকে 50 টাকা খাওয়াবো, 100 টাকা খাওয়াবো, 500 টাকা খাওয়াও। তো সেক্ষেত্রে এটা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন, যেহেতু যে কোনো কথা বলে বা পরে খাওয়াবো বা করবো, এনিওয়ে সেটা আপনার বিষয়, বাট এটাকে এই জন্য এটাকে ক্যাপিটালাইজ করা যায় না। এরপর রয়েছে আমাদের, তাহলে এটাকে আমরা 0 করে দিলাম। ডিসমেন্টেলিং কস্ট আফটার 20 ইয়ার্স, অর্থাৎ এই মেশিনটি 20 বছর পরে সরিয়ে ফেলতে হলে বা রিমুভাল করতে গেলে আমার 2000 টাকা খরচ হবে। এখন প্রশ্ন হলো 2000 টাকা আমি কত টাকা এখানে দেখাবো। তাহলে 2000 টাকা আমাকে কী করতে হবে, আমরা জানি যে ভবিষ্যতে যদি পে করতে হয় সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করতে হয়। আর প্রেজেন্ট ভ্যালু কনভার্সনে আমাদের সূত্র হলো পিবি ইকুয়াল এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার এন। এটা আমরা করলে তাহলে বের করতে পারবো। তাহলে এটা নোটটা আমরা একটু দেখে নিই। নোট 13 এখানে কি বলা হয়েছে আমাদের, dismantling cost or decommissioning cost or removal cost. Such type of cost arises when the life of asset is expired and need to be removed. Say a machine or plant or mobile tower needs to be removed after the expiration of contract. যে আমি একটা যদি মোবাইল টাওয়ার থাকে, সে গ্রামীণ ফোন আছে, বাংলা লিঙ্ক আছে বা অন্য কোম্পানি যখন টাওয়ার বসায় এবং 20 বছর পরে যেটা রিমুভ করতে হবে, সেই খরচগুলোকে আমাকে অবশ্যই বিবেচনা করতে হবে। সেই টাওয়ারটি কৃষকের জন্য বা বাড়ি মালিকের জন্য রিমুভাল করা অনেক কস্টলি হয়ে যায়, সেজন্য ওইটা আপনাকে ওই সময় কী করতে হবে, চুক্তি দিয়ে থাকে এটা রিমুভ করে দিতে হবে। দিস কস্ট ইজ এস্টিমেটেড অ্যান্ড টু বি এনকার্ড আফটার সে 20 ইয়ার্স, 30 ইয়ার্স, 10 ইয়ার্স। তো এইসব ক্ষেত্রে আমাদের যেটা হয়, ফর দ্যাট রিজন এ প্রভিশন টু বি কেপ্ট, যেটা আমরা আইএস 36 এ আমরা আলোচনা করব, প্রভিশনস, কন্টিনজেন্ট লায়াবিলিটিজ অ্যান্ড কন্টিনজেন্ট অ্যাসেটস ফর পেমেন্ট আফটার 20 ইয়ার্স। The estimated amount to be converted to present value and to be discounted at a certain cost of capital, say 10%. তাহলে এই ক্ষেত্রে আমরা যদি 10% হয়, তাহলে পিবি অফ ফিউচার পেমেন্ট ফর্মুলা হলো পিবি ইকুয়াল এ ইন্টু 1 প্লাস আই টু দি পাওয়ার মাইনাস এন, হয় পিবি ইকুয়াল আমরা বলতে পারি প্রেজেন্ট ভ্যালু অফ ফিউচার পেমেন্ট, এ ইকুয়াল অ্যামাউন্ট টু বি পেইড ইন ফিউচার, আই ইকুয়াল কস্ট অফ ক্যাপিটাল অর রেট অফ ইন্টারেস্ট, এটা আই অনেকে আর অথবা কে বিভিন্ন সময় বিভিন্ন ব্যবহার করতে পারেন, এন ইকুয়াল নাম্বার অফ ইয়ার্স। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি ফর্মুলাটাকে আমরা বলি, দ্য লাইফ অফ দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু বি 20 ইয়ার্স। আফটার দ্য useful life it is expected that the residual value is insignificant and rather dismantling cost would be 2 million, বা আমরা যদি 300 বাদ দিই 2000 at that time। তাহলে প্রেজেন্ট ভ্যালু যদি আমরা ডিসকাউন্ট করি ফর্মুলাটা, তাহলে হচ্ছে 297 টাকা 28 পয়সা। আমি যদি ফর্মুলাটা এখানে লিখি, আমার পিভি ইকুয়াল আমরা বলতে পারি এ মানে আমার 2000 এবং আমরা যদি ব্র্যাকেট দেই 1 plus I, that means 1.1 bracket close to the power minus n মানে নাম্বার অফ ইয়ার্স 20। তাহলে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে হচ্ছে আমার 297 টাকা 29 পয়সা, যেটা আমরা এখানে ক্যালকুলেশন করেছি 297 টাকা 28 পয়সা, এখানে 29 একটু পার্থক্য দেখা দিচ্ছে। তাহলে টোটাল কস্ট আমার যেটা ছিল 12,04,450 টাকা, যেটা এখানে হলো 9,89,197 টাকা। অর্থাৎ কিছু কিছু খরচ আমার বাদ দিলাম, কিছু খরচকে পার্শিয়াল নিলাম এবং কিছু কিছু খরচ যেটা আমার ফিউচার হবে সেটাকে আমরা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিলাম। তাহলে এটা যদি আমরা নোট একটা দেখি, নোট 13 আমরা এখানে দিয়েছিলাম যে ডিসমেন্টালিং কস্ট অর ডিকমিশনিং কস্ট অর রিমুভাল কস্ট। তাহলে এটা যদি আমরা অনেক ক্ষেত্রেই দেখালাম যে এটা এভাবে হয়, বাট বাস্তবে যখন দেখাতে চাই অনেকে এটা প্রবলেম ফেস করে। বিশেষ করে অনেক স্টুডেন্ট আমার প্রশ্ন করেছিলেন যে স্যার এটা তো এভাবে দেখালেন, আমরা অ্যাপ্লিকেশনটা কীভাবে দেখাবো। তো তাদের জন্য আমি অ্যাপ্লিকেশনটা দেখিয়ে দিচ্ছি। অ্যাট দ্য ইনসেপশন অফ দ্য ইয়ার 1, প্রথম বছরের শুরুতে আমরা লিখতে পারি ডেবিট মেশিন, ক্রেডিট আমার প্রভিশন ফর ডিসমেন্টালিং অথবা প্রভিশন ফর রিমুভাল, আমি যে কোনোটাই লিখতে পারি। তাহলে রিমুভালের জন্য আমার প্রভিশন কত হবে, আমার এখানে প্রাইসটা কত ছিল আমরা নোটটা দেখে নিই। এখানে 297 টাকা 29 পয়সা বা 28 পয়সা, আমি যেটা লিখবো, যেহেতু 29 লিখছি আমরা এখানে লিখতে পারি
টাকা 29 পয়সা। এটা আমরা এখানে ডেবিট ক্রেডিট বসিয়ে দিলাম। এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার আমি যদি এটি জার্নাল করি তাহলে হবে কি ডেবিট ফাইন্যান্স চার্জ ক্রেডিট প্রভিশন। এখানে কত টাকা হবে সেই বিষয়টা আমরা এখন দেখব, কারণ ফাইন্যান্স চার্জ প্রতি বছরে আমার ইনকাম স্টেটমেন্টে যাবে এবং প্রভিশনকে আমার লাইবিলিটি হিসেবে আস্তে আস্তে বাড়বে থাকবে, অর্থাৎ 297.29 টাকা আমার 20 বছর পরে সেটি 2000 টাকা হয়ে যাবে। সেটি কীভাবে হয় আমরা এখানে দেখব। তাহলে ইয়ার ওয়ানে আমার প্রেজেন্ট ভ্যালু আছে আমার এখানে 297 টাকা 29 পয়সা। এটা যদি 10% ডিসকাউন্ট ইন্টারেস্ট হয় তাহলে এটা মাল্টিপ্লাই 0.1 তাহলে হলো আমার 29 টাকা 73 পয়সা। তাহলে ভ্যালু অ্যাট দ্য এন্ড হচ্ছে 297 টাকা 29 পয়সা প্লাস 29 টাকা 73 পয়সা। এভাবে আমি যদি সবগুলা টেনে দিই তাহলে আমি কি পাবো, বছরের শেষে আমার ভ্যালু কত সেটা চলে আসবে। এখন প্রথম বছরের শেষের ভ্যালু আমার দ্বিতীয় বছরের এটা কি শুরুর ভ্যালু, তাহলে এটা যদি আমি এখানে নিয়ে আসি তাহলে এটা আসবে 327 টাকা 02 পয়সা। এটাকেও আমি এক্সেল শিটের মাধ্যমে যেহেতু একবার টেনে দিলে আমার এটি চলে আসবে, এবং ইন্টারেস্টটাও যদি আমি এখানে এটাকে কপি করে দেই তাহলে চলে আসবে। তাহলে ফাইনালি 20 বছর পরে দেখা যাচ্ছে 2000 টাকা এক্স্যাক্টলি আমার এটি মিলে যাচ্ছে। এখন যদি আমি এটাকে যদি দশমিক সরিয়ে দেই তাহলে দেখা যাবে এক্স্যাক্টলি 2000 টাকা। তাহলে এইভাবে আমি 20 বছর পরে যেটা আমার ডিকমিশনিং কস্ট হবে বা ডিসমেন্টালিং কস্ট হবে সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। তাহলে প্রথম বছরের শেষে আমি এখানে কত টাকা দেখাবো, আমি 29 টাকা 73 পয়সা আমি এখানে দেখাবো, এবং প্রভিশন আমি কত টাকা দেখাবো, 29 টাকা 73 পয়সা। এই প্রভিশন বেড়ে বেড়ে আস্তে আস্তে আমার সেটা 2000 টাকা হয়ে যাবে। এখন তাহলে ইনকাম স্টেটমেন্ট আমি কীভাবে দেখাবো, তাহলে ইয়ার 1, ইয়ার 2, ইয়ার 3, ইয়ার 4 এভাবে 20 ইয়ার্স আমি যখন ফাইন্যান্স চার্জ হিসেবে দেখাবো তাহলে ইন্টারেস্ট আমি এখানে কপি করে দেই, স্পেশাল আমরা ভ্যালু দিয়ে এটাকে এখানে 20 বছর দেখিয়ে দিতে পারি যে প্রথম বছরে 29 টাকা 73 পয়সা, দ্বিতীয় বছর 32 টাকা 70 পয়সা, এইভাবে আমার প্রতি বছর বেড়ে 20 বছরে আমার হবে 181 টাকা 82 পয়সা। এবং এটা যদি আমি ব্যালেন্স শিটে দেখাই তাহলে আমি এটি কীভাবে দেখাবো, এখন এটা যদি আমি ব্যালেন্স শিটে দেখাই তাহলে কীভাবে দেখাবো, তাহলে ইয়ার এন্ড ভ্যালুগুলো আমি এখানে 327 টাকা থেকে আমি এটি কপি করে নিলাম, কপি করে তাহলে আমি ব্যালেন্স শিটে লায়াবিলিটি পাশে আমি দেখাবো কি প্রভিশন ফর ডিসমেন্টালিং কস্ট, আমি এখানে এটাকে পেস্ট করে ট্রান্সপোজ করে দিলাম। তাহলে আমার 20 বছরের কত কত কোন বছরে ফার্স্ট ইয়ারে কত, সেকেন্ড ইয়ারে কত, থার্ড ইয়ারে 20 ইয়ার্সে আমাকে আমার 2000 টাকা হয়ে যাবে। তো এই ক্যালকুলেশনটা অনেকেই জানতে চেয়েছিলেন, আমি আজকে এটি দেখিয়ে দিলাম। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে একটি মেশিনের ইনিশিয়াল মেজারমেন্ট কিভাবে করতে হয় বা কোন কোন খরচগুলোকে যোগ করতে হয়, কোন খরচগুলো আমাকে বাদ দিতে হয়, এই বিষয়গুলো আমি দেখলাম, এবং যদি ভবিষ্যতে মূল্য হয় সেটাকে কীভাবে প্রেজেন্টগুলো করতে হয়। সো অসংখ্য ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য। আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, এবং আগামী পর্বে আমরা এটি আলোচনা করব হলো যেটি আমার সাবসিকুয়েন্ট মেজারমেন্ট, যে কীভাবে আমরা কোনো অ্যাসেট ক্রয় করা হলে পরবর্তীতে ভ্যালুয়েশন করব, এই বিষয়টি আমি বোঝানোর চেষ্টা করব। আশা করি সবাই দেখবেন। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।